আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচএসসি জিওলজি সেকেন্ড চ্যাপ্টার রুই মাছ তার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা এখন শিখতে চাচ্ছি রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা প্রথমে কি করতে পারি দেখো, প্রথমে আমরা এই রক্ত সংবহন তন্ত্র কাকে বলে এই সংজ্ঞাটা আমরা প্রথমে শিখতে পারি। তার আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে। সংজ্ঞাটা কি? যে তন্ত্রের, আশা করি আমার লেখার সাথে সাথে হয়ে যাবে তোমাদের, যে তন্ত্রের মাধ্যমে রক্ত খাদ্যসার, যে তন্ত্রের মাধ্যমে রক্ত খাদ্যসার শ্বসন গ্যাস রেচন বর্জ্য হরমোন ইত্যাদি দ্রব্য দেহের বিভিন্ন কোষে পরিবাহিত হয়ে দেহের পুষ্টি সাধন রোগ প্রতিরোধ, তাপ নিয়ন্ত্রণ, ঠিক আছে, দেহের পুষ্টি সাধন, রোগ প্রতিরোধ, তাপ নিয়ন্ত্রণ, পিএইচ মাত্রা ও হোমিওস্ট্যাসিস। তোমরা সবাই জানো হোমিওস্ট্যাসিস কাকে বলে। দেহের অভ্যন্তরীণ প্রচেষ্টার মাধ্যমে দেহকে স্বাভাবিক রাখতে চাওয়ার যে প্রক্রিয়া আর কি, ঠিক আছে। তাহলে হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় রাখে, তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় রাখে, তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। একটু সময় লেগে গেল, তবে সংজ্ঞাটা বড় আছে। তাহলে আমরা রিভাইজ দিয়ে ফেলি। দেখো কি দাঁড়াচ্ছে, যে তন্ত্রের মাধ্যমে রক্ত খাদ্যসার, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য, হরমোন ইত্যাদি দ্রব্য দেহের বিভিন্ন কোষে পরিবাহিত হয়ে দেহের পুষ্টি সাধন, রোগ প্রতিরোধ, তাপ নিয়ন্ত্রণ, পিএইচ মাত্রা এবং হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় রাখে, তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। আচ্ছা, আমরা সেকেন্ডে যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে রুই মাছের ক্ষেত্রে এই রক্ত সংবহন তন্ত্রটা কী নিয়ে গঠিত সেটা আমরা একটু চিন্তা করতে পারি, এবং একই সাথে মনে রাখবা যে রুই মাছে একবর্তনী রক্ত সংবহন দেখা যায়। তাহলে তথ্যটা কি লিখছি স্যার? রুই মাছে একবর্তনী রক্ত সংবহন দেখা যায়।
রুই মাছে একবর্তনী রক্ত সংবহন দেখা যায়। একবর্তনী মানে কি জানো? আমাদের মানুষের কিন্তু দ্বিবর্তনী, কারণ আমাদের হৃৎপিণ্ডে দুইটা অলিন্দ, দুইটা নিলয়। একবার হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে, আবার সেটা ফুসফুসে চলে যায়, এবং আবার ফুসফুস থেকে বের হয়ে আবার প্রবেশ করে, আবার সারা দেহে ছড়িয়ে পড়ে। মানে মোট দুইবার হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং হৃৎপিণ্ড থেকে দুইবার বের হয়। এজন্য আমাদের তাকে দ্বিচক্রী বলা হয়, আর রুই মাছের তাকে একচক্রী বা একবর্তনী রক্ত সংবহন বলা হয়। তাহলে ডেফিনেটলি এখন তোমাদের জানতে ইচ্ছা করছে যে একবর্তনী রক্ত সংবহনটা কী। তাহলে আমি লিখে দিচ্ছি একবর্তনী রক্ত সংবহন কাকে বলে। তো একবর্তনী রক্ত সংবহনটা তোমরা মনে রাখবা, একবর্তনী রক্ত সংবহন হচ্ছে যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয়। একটি চক্রে আবর্তিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয়, তাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে একচক্রী রক্ত সংবহন বা একবর্তনী রক্ত সংবহন। এটাকে আমরা বলবো একচক্রী রক্ত সংবহন। নর্মালি আমি বোর্ডে যেরকম স্পিড দিই তার চাইতে একটু কম হচ্ছে স্পিড, তবে এতটুকু মাথায় রাখতে পারো যে তথ্য মানে মোটামুটি ঠিক থাকতেছে আল্লাহর রহমতে। তাহলে আমরা রুই মাছের হার্ট সম্পর্কে মোটামুটি কিছু তথ্য জেনে নিলাম, হার্ট বলতে রক্ত সংবহন সম্পর্কে। এবার দেখো যে পরবর্তী পয়েন্ট আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের কি কি উপাদান নিয়ে গঠিত সেটা আমরা একটু জেনে নিই। তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? দেখো, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, রক্তজালিকা ও রক্ত নিয়ে গঠিত। তাহলে বলো কি কি দাঁড়ালো? রুই মাছের রক্ত সংবহন তন্ত্র দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট, বানানটা একটু ভুল হয়েছে, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কমা, আচ্ছা এখানে কমা না দিই, এখানে দিই, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্রের বানান তালে বস্য, শিরাতন্ত্র, রক্তজালিকা ও রক্ত নিয়ে গঠিত। ক্লিয়ার স্যার সবাই? ইনশাল্লাহ ক্লিয়ার। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ পাঠ শিখব, যেটা হচ্ছে এই যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র তোমার এই চারটা উপাদান নিয়ে গঠিত, তো সেটাকে আমরা ছক আকারে সুন্দর মতো শিখতে পারি। তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের আমরা একটা ছক বানাইতে পারবো ইনশাল্লাহ। তাহলে শুরু করে দিচ্ছি রক্ত সংবহন তন্ত্রের ছক, এবং সেটা কিন্তু কার স্যার? রুই মাছের। কেমন গুলিয়ে ফেলবা না। তাহলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে ফেলি। তাহলে দেখো, রুই মাছের রক্ত সংবহনের মধ্যে আমরা প্রথমে বা রক্ত সংবহন তন্ত্রের মধ্যে প্রথমে কাকে পাচ্ছি? প্রথমে এর মধ্যে পাবো হচ্ছে আমরা হৃৎপিণ্ড। রুই মাছের রক্ত সংবহনের মধ্যে প্রথমে পাবা হচ্ছে হৃৎপিণ্ড। আচ্ছা, একবারে আমরা বর্ণনাগুলো দিয়ে ফেলি। তো হৃৎপিণ্ডের মধ্যে আমরা কি কি পাবো একটু দেখো। হৃৎপিণ্ডের মধ্যে আমরা পাবো হচ্ছে প্রথমে যদি আমরা বলি যে রুই মাছের হৃৎপিণ্ডটাতে শুধু কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যায়, এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যে বাহিকা দিয়ে যায় তাকে আমরা কি বলি? ভেইন বা শিরা। এজন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড।
রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা বলবো শিরা হৃৎপিণ্ড অথবা ভেনাস হার্ট। ভেনাস হার্ট, শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। নাম্বার 2, সেকেন্ডে রুই মাছের হৃৎপিণ্ডের মনে রাখবা দুটি প্রকোষ্ঠ। রুই মাছের হৃৎপিণ্ডের হচ্ছে দুটি প্রকোষ্ঠ। তো দুটি প্রকোষ্ঠগুলো কি কি সবাই জানো, একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা হচ্ছে কি স্যার অ্যাট্রিয়াম বা অলিন্দ, এবং আরেকটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়, সরি। তারপরে 3 নাম্বার যে লাইনটা মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে রুই মাছের কিন্তু একটা উপপ্রকোষ্ঠ আছে। হ্যাঁ, রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে একটি উপপ্রকোষ্ঠ আছে, উপপ্রকোষ্ঠ আছে। তো এই যে উপপ্রকোষ্ঠ, এই উপপ্রকোষ্ঠটা কি দেখো, এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস একটু ভেঙে ভেঙে বলি, তোমরা সবাই জানো জুলজি প্রথম অধ্যায়ের মধ্যে ছিল সাইনাস শব্দের অর্থ গহ্বর, আর যেহেতু এটা শিরা থেকে গহ্বরটা তৈরি হয়েছে এই জন্য এটাকে আমরা বলছি ভেনোসাস। ভেইন মানে শিরা, তাহলে সাইনাস ভেনোসাস। এরপরে হৃৎপিণ্ড সম্পর্কে মনে রাখবা যে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে আরও একটা প্রকোষ্ঠ আছে, যদিও সেটা হৃৎপিণ্ডের অংশ নয় তবে হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস নামগুলো একটু কঠিন, তবে এটা বুঝতে পারছো যে একটা বাল্বের মতো অংশ, এবং আর্টারি মানে তোমরা সবাই জানো আর্টারি মানে কি স্যার ধমনী, তাহলে এটা ধমনীর সাথে সম্পর্কিত। এবং লাস্ট তথ্য যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে রুই মাছের হৃৎপিণ্ড কি যুক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ক্লিয়ার স্যার? রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে এই তথ্যগুলো জেনে রাখলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। আচ্ছা, আমরা যদি এবার পরবর্তী পয়েন্টে চলে যাই, তাহলে আমাদের রক্ত সংবহনতন্ত্রের আরও পার্ট আছে, আমরা পেজ চেঞ্জ করে ফেলি। পরবর্তী পয়েন্টে গেলে আমরা পাবো হচ্ছে ধমনীতন্ত্র। তাহলে রক্ত সংবহনতন্ত্রের মধ্যে একটা পেলাম হৃৎপিণ্ড, এবং আমরা সেকেন্ড এখানে যে পাবো হচ্ছে কী পাবো স্যার বলেন, ধমনীতন্ত্র পাবো। আমরা পরের পেজে তাহলে মুভ করি এখান থেকে। কথা হচ্ছে পরের পেজে আমরা মুভ করব কোথা দিয়ে, এখানে 1/1 হয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তী পয়েন্টে যদি যাই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি বলো, রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে পরবর্তী পয়েন্টে আমরা পাচ্ছি হচ্ছে ধমনীতন্ত্র। পরবর্তী পয়েন্টে আমরা পাচ্ছি ধমনীতন্ত্র। তো দেখো যে এই ধমনীতন্ত্রের মধ্যে আমরা কোন কোন অংশগুলো পাচ্ছি। ধমনীতন্ত্রের মধ্যে আমরা যে যে অংশগুলো পাচ্ছি একটু লিখে ফেলি। ধমনীতন্ত্রের মধ্যে আমরা পাবো হচ্ছে 3টা অংশ পাবো, একটু স্টেপ হয়ে গেছে। ধমনীতন্ত্রের মধ্যে আমরা 3টা অংশ পাবো, আগে 3 করি তারপর আমি যাচ্ছি। তাহলে রুই মাছের এই ধমনীতন্ত্রকে আমরা 3টা অংশে ভাগ করতে পারবো। কি কি অংশে দেখো, একটা হচ্ছে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনী। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অন্তর্বাহী অথবা এটাকে আমরা বলবো অ্যাফারেন্ট, অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনী। এবং স্পেশালভাবে এটাও মনে রাখতে পারো যে এই অ্যাফারেন্ট ধমনী কি যুক্ত রক্ত বহন করে জানো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনীর মধ্যে কি কি পয়েন্ট আছে সেগুলো আমরা একবারে নোট করে ফেলছি। যে এর মধ্যে পয়েন্ট আছে হচ্ছে তোমার বা অংশ আছে প্রথম অন্তর্বাহী ধমনী, এর মধ্যে আছে প্রথম অন্তর্বাহী ধমনী, এর মধ্যে আছে প্রথম অন্তর্বাহী ধমনী, এর মধ্যে আছে দ্বিতীয় অন্তর্বাহী ধমনী, এর মধ্যের অংশ আছে তৃতীয় অন্তর্বাহী ধমনী, এবং এর মধ্যে আছে
চতুর্থ অন্তর্বাহী ধমনী। লাস্ট একটা তথ্য এখানে মনে রাখতে পারো, সেটা হচ্ছে সবগুলো ধমনী কিন্তু আবার সবগুলো ধমনী ক্রমানুসারে কি যুক্ত স্যার? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আচ্ছা, যদি আমার এই তথ্যগুলো লাইন তোমরা বুঝতে না পারো, তাহলে আমরা একটু আচ্ছা, তাহলে দেখো যে যদি আমরা এটা বুঝতে না পারি, তাহলে রুই মাছের এই হৃৎপিণ্ডের পরে ঠিক আছে, এর বালবাস যে অ্যাওর্টাটা আছে সেখান থেকে দেখো যে এই যে ধমনী এগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। তো চলে গেলে দেখো যে এর মধ্যে এই যে এগুলো বাইরের দিকে যাচ্ছে, এ পাশে যাচ্ছে, এ পাশেও যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে বহির্বাহী ধমনী। তাহলে বহির্বাহী ধমনীর মধ্যে এই ওপর থেকে আসো, যে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী 1, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী 2, তারপরে এগুলো বহির্বাহী। আর আমরা অলরেডি যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে কি স্যার বলেন? অন্তর্বাহী। তাহলে আমরা অন্তর্বাহীটাও দেখে ফেলি একসাথে। আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর অ্যানিমেশন চিত্র বা ভিডিওর মাধ্যমে এই অন্তর্বাহী অ্যাফারেন্ট যে ধমনীগুলো আছে সেগুলো আমরা দেখব, এবং আমরা একটু করে বহির্বাহীটাও দেখে নিলাম। তাহলে এবার দেখো পরবর্তী পয়েন্টে আমরা কি পাচ্ছি, যে এর মধ্যে কি আছে বলো? এর মধ্যে আছে বহির্বাহী ধমনী, বা যেটাকে আমরা ইফারেন্ট ধমনী বলি, এটা ব্রঙ্কিয়ালও বলা হচ্ছে। তাহলে সেকেন্ডে আমরা পাচ্ছি হচ্ছে রুই মাছের মধ্যে আমরা পাবো বহির্বাহী অথবা ইফারেন্ট ধমনী। এবং তথ্যটা মনে রাখবা যে এই ইফারেন্ট ধমনী কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। কেমন? এই ইফারেন্ট ধমনীটা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। তাহলে এই জায়গাতে আমরা একটু কালারটা চেঞ্জ করে লিখে ফেলি। তাহলে এই জায়গায় দেখো যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট যে ধমনীগুলো আছে সেগুলোও হচ্ছে কি আছে এখানে, সেগুলোর মধ্যে এখানে আছে হচ্ছে প্রথম বহির্বাহী ধমনী, পরেরগুলো তো তোমরা পারবা। দ্বিতীয় বহির্বাহী ধমনী, তৃতীয় বহির্বাহী ধমনী, চতুর্থ বহির্বাহী ধমনী। ওকে, এবং স্পেশালভাবে মনে রাখবা এখানে দুইটা তথ্য আছে, মনে রাখবা তোমরা। সেটা হচ্ছে প্রথম বহির্বাহী ধমনী এবং দ্বিতীয় বহির্বাহী ধমনী তারা একত্রিত হয়ে ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করে। কি গঠন করে স্যার? ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করে। এবং সেকেন্ড যেটা স্পেশাল তথ্য মনে রাখবা সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ধমনী, তৃতীয় ও চতুর্থ বহির্বাহী ধমনী এরা একত্রিত হয়ে ক্যারোটিড ধমনী গঠন করে। তাহলে এমসিকিউতে কিন্তু এগুলো আসতে পারে, এরা একত্রিত হয়ে ক্যারোটিড ধমনী গঠন করে। এছাড়াও রুই মাছের এই ধমনীতন্ত্রের মধ্যে আরও একটা পার্ট থাকে, আমরা সেটাকে নিচে লিখে দিচ্ছি। এছাড়াও রুই মাছের ধমনীতন্ত্রের মধ্যে আরও একটা পার্ট আমরা পাই, সেই পার্টটার নাম হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। এই পার্টটার নাম হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। কেমন? এই ডর্সাল অ্যাওর্টা কিন্তু রুই মাছের একটা কি পার্ট। হচ্ছে রুই মাছের একটা পার্ট।
আর কি। আচ্ছা, তাহলে দেখো ডর্সাল অ্যাওর্টার মধ্যে আমরা কোন কোন মান পাবো, কোন কোন পার্ট পাবো, আমরা একটু লিখে ফেলি সেগুলো। ডর্সাল অ্যাওর্টার মধ্যে আমরা পাবো হচ্ছে প্রথমে সাবক্ল্যাভিয়ান ধমনী পাবো আমরা। এর মধ্যে আমরা পাবো হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী, সাবক্ল্যাভিয়ান ধমনী। এগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। এগুলো আরও বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ তোমাদেরকে, ছকটাকে কমপ্লিট করি। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। দেন আমরা এর মধ্যে পাবো হচ্ছে প্যারাইটাল ধমনী। এর মধ্যে আমরা পাবো প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনী। এর মধ্যে আমরা পাবো প্যারাইটাল ধমনীর পরে এর মধ্যে আমরা পাবো রেনাল ধমনী, রেনাল ধমনী। ধমনীগুলোতে ডট ডট দিলে হয়তো। এর মধ্যে আমরা পাবো ইলিয়াক ধমনী। স্যার এগুলো কিন্তু মুখস্থবিদ্যা নয়, ঠিক আছে, এগুলো মুখস্থবিদ্যা নয়। এবং এর মধ্যে পাওয়া হচ্ছে কডাল ধমনী, কডাল ধমনী। আমি একটু এগুলোকে নিয়ে আসি, খেয়াল করো। সাবক্ল্যাভিয়ান, বায়োলজির মধ্যে সাব, এই সাব কথার অর্থ নিচে, ক্ল্যাভিয়ান মানে ক্ল্যাভিয়ান বা ক্ল্যাভিকলের নিচে, এই জন্য সাবক্ল্যাভিয়ান ধমনী। তারপরে সিলিয়াকো মেসেন্টারিক, দেখো এখানে একটা শব্দ পাচ্ছ তোমরা এন্টেরিক। এন্টেরিক মানে হচ্ছে তোমার অন্ত্র, তাহলে এটা অন্ত্রের ওখানে এই ধমনীটা অবস্থান করছে। প্যারাইটাল ধমনীটা আমার এই মাছের আর কি লিভারের দিকে যাচ্ছে। রেনাল ধমনী তার কিডনির দিকে যাচ্ছে। ইলিয়াম, তোমরা ইলিয়াম ইসচিয়াম পিউবিস শব্দটা পড়েছো মেবি, বা সামনে আরও পড়বা। এটা হচ্ছে আমাদের শ্রোণী চক্রের, তাহলে এই রুই মাছের যে শ্রোণী পাখনা বা যে শ্রোণী অংশটা আছে সেখানে ইলিয়াম ধমনীটা যাচ্ছে। এবং কডাল শব্দের অর্থ হচ্ছে পুচ্ছ, তো তার পুচ্ছের দিকে যাচ্ছে হচ্ছে কডাল ধমনী। তো ধমনী রক্ত নিয়ে যাচ্ছে, তাহলে তুমি প্রথম থেকে যদি এই পার্টটা বোঝার চেষ্টা করো তাহলে দেখো প্রথমে এদের দুই ধরনের ধমনী, একটা অন্তর্বাহী এবং একটা বহির্বাহী। তো অন্তর্বাহীগুলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে, কিন্তু যখন বহির্বাহীতে যাচ্ছে তখন কিন্তু সেগুলো অক্সিজেন নিয়ে ফেলতেছে, যেটা আমাদের ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে ঘটে, এটা এদের এই ধমনীতন্ত্রের মধ্যে ঘটতেছে। তাহলে হয়ে গেল রুই মাছের এই ধমনীতন্ত্রের বিষয়টা। এবার আসো আমরা যদি পরবর্তী পয়েন্টে যাই, তাহলে পরবর্তী পয়েন্টটা হচ্ছে তার শিরাতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্র। তাহলে আমরা নেক্সট পয়েন্টে গেলে আমরা পাবো হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। তাহলে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। আমরা পেজটা কই, রুই মাছের শিরাতন্ত্রে আমরা ওকে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি যে রুই মাছের শিরাতন্ত্রে চলে যাচ্ছি। আমাদের আরও দুইটা পয়েন্ট বাকি আছে এখানে, রুই মাছের শিরাতন্ত্র এবং রক্ত বাকি আছে। তাহলে আগে শিরাতন্ত্রটা ক্লিয়ার করি আমরা। দেখো রুই মাছের শিরাতন্ত্রের মধ্যে আমরা কি কি পাচ্ছি। রুই মাছের শিরাতন্ত্রের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে সিস্টেমিক, এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। তো এই সিস্টেমিক শিরাতন্ত্র দিয়ে রুই মাছের কি হয়, রক্ত হৃৎপিণ্ডে আসে। রুই মাছের রক্তটা হার্টে বা হৃৎপিণ্ডে আসে যেই শিরাতন্ত্র দিয়ে, সেটাই হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে বা আসে। তো এখানে তাহলে সিস্টেমিক শিরাতন্ত্রের অংশ কে কে সেটাও একটু বুঝে নাও। এই সিস্টেমিক শিরাতন্ত্রের অংশটা হচ্ছে তোমার, সিস্টেমিক শিরাতন্ত্রের অংশ পাবো আমরা সম্মুখ কার্ডিনাল শিরা, এটাকে পাবো সম্মুখ কার্ডিনাল শিরা।
সম্মুখ কার্ডিনাল শিরা কমা এখানে আমরা পাবো হচ্ছে জগুলার শিরা পাবো এবং এখানে আমরা পাবো পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এটা এই কয়টা শিরা মিলে তার সিস্টেমিক শিরাতন্ত্রটা গঠিত হচ্ছে। এবং সেকেন্ড তার আরও একটা শিরাতন্ত্র আছে যেটার নাম হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তাহলে রুই মাছের শিরাতন্ত্রের মধ্যে আরও একটা আছে যেটার নাম হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তো রুই মাছের এই পোর্টাল শিরাতন্ত্রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। তোমরা সবাই জানো হ্যাপাটিক মানে হচ্ছে যকৃৎ। তাহলে যকৃতের দিকে যাবে আর কি এটা, এই জন্য এটাকে হ্যাপাটিক পোর্টাল শিরাতন্ত্র বলা হচ্ছে। শব্দটা পোর্টালটা মিস্টেক হয়ে গেছে, হ্যাপাটিক পোর্টাল শিরাতন্ত্র। এবং আরেকটা হচ্ছে রেনাল পোর্টাল শিরাতন্ত্র। তো এই হচ্ছে তার শিরাতন্ত্রের বিষয়। এবং আমরা আরেকটু যদি যাই লাস্ট টপিকে, সেটা হচ্ছে এছাড়াও তার রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আরেকটা উপাদান আছে যেটা হচ্ছে তার রক্ত বা ব্লাড। তাহলে তার রক্ত বা ব্লাড আরেকটা আছে। তাহলে দেখো রক্ত সম্পর্কে আমরা যেটা জানবো যে আমরা সবাই জানি যে একটা রক্তের ক্ষেত্রে উপাদান কয়টা বলো? দুইটা। রক্তের হচ্ছে উপাদান দুইটা, আমাদের যেরকম ওদেরও তেমন। কি? একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসল। তার ক্ষেত্রেও সেম আছে, তবে তার রক্তকণিকাতে মনে রাখবা যে আমাদের রক্তকণিকা হচ্ছে কয়টা? তিনটা, তবে তাদের রক্তকণিকায় উপাদান হচ্ছে দুইটা। কি স্যার উপাদানগুলো হচ্ছে একটা তোমার আরবিসি রেড ব্লাড কর্পাসল এবং আরেকটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল। তো এই হচ্ছে তার রক্ত নিয়ে কথাবার্তা। এবং আমরা দীর্ঘক্ষণ ধরে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটাকে একটু ছকের মাধ্যমে নিয়ে আসলাম, যদিও যথেষ্ট সময় চলে গেছে, তারপরেও এই তথ্যটা একটু তোমরা মনে রাখতে পারো। এখন আসো আমরা চলে যাই রুই মাছের হাড়টা কেমন সেটাকে আমরা একটু বিস্তারিত জেনে আসি, যে রুই মাছের হৃৎপিণ্ডটা কেমন সেটা একটু দেখি তোমাদের সামনে। ওকে, তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে যে রুই মাছের যে হাড়টা আছে সেটাকে আমরা একটু সুন্দরভাবে দেখার এবং বোঝার দুই দিক দিয়ে চিন্তা করব, কেমন? আচ্ছা দেখো, রুই মাছের হাড় নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে যে রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে লম্বাকৃতির। তুমি খেয়াল করো, এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, তাহলে রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু আমাদের মতো না, এটা হচ্ছে লম্বাকৃতির, যা এর ফুলকা দুটির পেছনে অবস্থান করে। তো এখানে চিত্রের মধ্যে ফুলকা আসে নাই, তারপরে মনে রাখবা যেটা ফুলকার পেছনে অবস্থান করে। এবং কোথায় অবস্থান করে জানো? এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি নামক একটা স্থান থাকে। তোমরা সবাই জানো ক্যাভিটি মানে গহ্বর, তাহলে পেরিকার্ডিয়াল ক্যাভিটি নামক বিশেষ ধরনের গহ্বরে অবস্থান করে। তাহলে প্রথম লাইনটা তোমরা লিখতে পারো এরকম, আমরা লিখে ফেলি প্রথম লাইনটা, এখানে থেকে লিখি। তাহলে প্রথম লাইনটা তোমরা লিখে ফেলো যে রুই মাছের হৃৎপিণ্ড লম্বাকৃতির, যা এর ফুলকা দুটির পেছনে পেরিকার্ডিয়াল ক্যাভিটি নামে বিশেষ ধরনের গহ্বরে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে কিছু বানান ভুল হয় তোমরা দেখতেছো, সমস্যা নাই। রুই মাছের হৃৎপিণ্ড হবে এখানে। তাহলে রুই মাছের এই জায়গায় একটু খেয়াল করো, রুই মাছের হৃৎপিণ্ড লম্বাকৃতির, কমা এর ফুলকা দুটির পেছনে পেরিকার্ডিয়াল ক্যাভিটি নামক বিশেষ ধরনের গহ্বরে অবস্থান করে। তাহলে প্রথম পয়েন্ট কিন্তু গেল এইটা। এবার আসো নাম্বার 2 বা সেকেন্ড পয়েন্টে যদি আমরা যাই, সেকেন্ড পয়েন্টে গেলে মনে রাখবা যে এটি পেরিকার্ডিয়াম নামক আবরণে আবৃত।
তাহলে কি পেলাম আমরা? সেকেন্ড পয়েন্ট বলো যে এটি পেরিকার্ডিয়াম নামক আবরণে আবৃত। এটি পেরিকার্ডিয়াম নামক আবরণে আবৃত। ক্লিয়ার? এটি পেরিকার্ডিয়াম নামক আবরণে আবৃত। থার্ড নাম্বার লাইনে আমরা যেটা মনে রাখতে পারি এখানে 3 নাম্বার পয়েন্ট, তাহলে 3 নাম্বার পয়েন্টে মনে রাখবা যে হৃৎপিণ্ডকে, তাহলে হৃৎপিণ্ডকে আবৃতকারী পেশির নাম কার্ডিয়াক মাসল। তাহলে দেখো হৃৎপিণ্ডকে, তাহলেও চলে আসছে কিছু জিনিস কেটে ফেলা উচিত, যাই হোক তোমরা এটা বাদ দাও, তাহলে বাদ দাও। হৃৎপিণ্ডকে আবৃতকারী, পুরোটাই ভুল হয়েছে, একটু দুঃখিত। হৃৎপিণ্ডকে আবৃতকারী পেশির নাম হচ্ছে পেরিকার্ডিয়াল বা পেরিকার্ডিয়াক মাসল। পারা যাবে ইনশাল্লাহ। এরপরের লাইনে আমরা চলে যাই। এরপরের লাইনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো, এরপরের লাইনে গেলে আমরা দেখতে পাবো যে হৃৎপিণ্ডের 2টা প্রকোষ্ঠ আছে, একটার নাম অলিন্দ আর একটার নাম হচ্ছে কি নিলয়। আচ্ছা, আমরা চিত্রের দিকে চলে যাই, আমাদেরকে চিত্রের মধ্যেই বলা যাবে। তাহলে প্রথম কথাগুলো তুমি বুঝতে পারলা যে রুই মাছের এই যে হাড়টা অবস্থান করতেছে রুই মাছের ক্ষেত্রে, এই যে তার যে হাড়টা অবস্থান করতেছে রুই মাছের ক্ষেত্রে, এই হাড়টা হচ্ছে কোথায় থাকতেছে বলো? এই রুই মাছের হাড়টা হচ্ছে তার পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে অবস্থান করছে। এর আবরণের নাম পেরিকার্ডিয়াম, মানুষেরটার মতোই। হৃৎপিণ্ডকে আবৃতকারী পেশির নাম হচ্ছে কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক মাসল। আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখো 2টা, একটা হচ্ছে এই যে অ্যাট্রিয়াম একটা বা অলিন্দ, এবং আরেকটা হচ্ছে এই যে ভেন্ট্রিকল বা নিলয়, ভেন্ট্রিকল বা নিলয়। এখন আসো যে এছাড়া আর কি আছে দেখো। এছাড়া দেখো এই যে অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করার আগে কিন্তু কোথায় প্রবেশ করছে? তুমি লাইনটা খেয়াল করছো? এই যে সাইনাস ভেনোসাসে প্রবেশ করছে। তাহলে অ্যাট্রিয়ামে প্রবেশের আগে কিন্তু এটা প্রবেশ করছে সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাসে প্রবেশ করতেছে এটা, সাইনাস ভেনোসাস। নামগুলো খেয়াল করতে হবে। তাহলে সাইনাস ভেনোসাস তার একটা উপপ্রকোষ্ঠ আগে লিখে দিয়েছিলাম। প্রকৃতপক্ষে এটি আসলে শিরাতন্ত্রের অংশ, কারণ শিরা হচ্ছে ভেইন, জানো তোমরা। তাহলে সাইনাস ভেনোসাসটা শিরাতন্ত্রের অংশ, এবং এর প্রাচীরের কলা কিন্তু হৃৎপেশি দ্বারা গঠিত নয়। মানে এই যে প্রাচীর যেগুলো আছে, এই যে প্রাচীর, এগুলো হৃৎপেশি দ্বারা গঠিত নয়। সাইনাস ভেনোসাস সম্পর্কে তোমরা মনে রাখতে পারো, হৃৎপিণ্ডের দেখো, হৃৎপিণ্ড এখান থেকে শুরু হচ্ছে এবং এদিকে যে তার ধমনী পাচ্ছি আমরা, এই যে অ্যাওর্টা মহাধমনী পাচ্ছ। তাহলে সেই হিসাবে যে হৃৎপিণ্ডের সর্বপেছনের, দেখো সর্বপেছনের স্থিতিস্থাপক ও পাতলা প্রাচীর বিশিষ্ট, প্রাচীরগুলো পাতলা, এর সাথে এটা মোটা, দেখো এটা অনেক বেশি মোটা দেখতেছো। তাহলে পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ, শিরাসমূহের রক্ত এ প্রকোষ্ঠে নিত হয়। মানে শিরা থেকে, এই যে দেখো হ্যাপাটিক ভেইন, ঠিক আছে, তারপরে ডাক্টাস কুভেরি, মানে এই শিরাসমূহের রক্তগুলো ডাক্টাস কুভেরি 2টা, হ্যাপাটিক ভেইন, এগুলো দিয়ে এই সাইনাস ভেনোসাসে চলে আসে। এর পার্শ্ব দিকে 2টি বৃহৎ শিরা ডাক্টাস কুভেরি এবং একজোড়া হ্যাপাটিক সাইনাসের মাধ্যমে সারা দেহের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে বা সাইনাস ভেনোসাসে আসে, এরপর অ্যাট্রিয়ামে যায়। তাহলে এই হচ্ছে সাইনাস ভেনোসাস সম্পর্কে কথাবার্তা। আশা করি তোমরা এটা পারবা। আসো এবার আমরা এই অ্যাট্রিয়াম বা অলিন্দ্র সম্পর্কে একটু কথাবার্তা বলি। এখন আমরা অ্যাট্রিয়াম বা অলিন্দ্র সম্পর্কে কথাবার্তা বলবো। খেয়াল করো, সাইনাস ভেনোসাসের সামনে অবস্থিত, তাহলে দেখো সাইনাস ভেনোসাসের সামনে অবস্থিত, এটাও কিন্তু তুলনামূলক পাতলা প্রাচীরই, কিন্তু এটা বেশি মোটা। তাহলে পাতলা প্রাচীর বিশিষ্ট একটু 3 কোণা টাইপের, চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, ত্রিকোণাকার। কিন্তু এই দেখো ভেতরে যে গহ্বরটা, কিন্তু এর গহ্বরটা কিন্তু অনেক বড়। তাহলে বৃহত্তম গহ্বরযুক্ত প্রকোষ্ঠই হচ্ছে অলিন্দ। আবার লাইনটা খেয়াল করো, সাইনাস ভেনোসাসের সামনে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট ত্রিকোণাকার বৃহত্তম গহ্বর বিশিষ্ট প্রকোষ্ঠই হচ্ছে অ্যাট্রিয়াম। এবার দেখো যে সাইনাস ভেনোসাস থেকে তোমরা খেয়াল করছো হয়তো বা এই যে একটা, এই যে একটা, এগুলো হচ্ছে কপাটিকা। তাহলে এই কপাটিকার নামটা কী হবে? দেখো এখানে তোমার সাইনাস থেকে সাইনো শব্দ আসছে এবং অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিয়াল শব্দ আসবে। তাহলে
সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে এটাই আমরা লাইনটা লিখতে পারি, সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রের মাধ্যমে সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয় এবং অলিন্দের সংকোচনের ফলে এই দূষিত রক্ত অ্যাট্রিওভেন্ট্রিকুলার, তাহলে এখানে একটা কপাটিকা, এই যে এইটা অ্যাট্রিয়াম আর নিলয়ের হচ্ছে ভেন্ট্রিকল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে নিলয়ে প্রবেশ করে। তো তুমি এই অ্যাট্রিয়াম সম্পর্কে এটা মনে রাখবা যে সাইনাস ভেনোসাসের পরে অবস্থান করছে। সাইনাস ভেনোসাস থেকে রক্ত আসছে কি দিয়ে? সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র দিয়ে। যদি এটাকে আমরা বলবো না, মানে ভালভ বা কপাটিকা বলবো না, কপাটিকা হচ্ছে এখানে আমরা তিনটাকে বলতে পারতেছি। তাহলে এই হচ্ছে এখানকার কথাবার্তা, আশা করি এটা পারবা তোমরা। চলে যাই ভেন্ট্রিকল বা নিলয়ের ক্ষেত্রে, আমরা পরবর্তী পয়েন্ট চলে যাচ্ছি ভেন্ট্রিকল বা নিলয়ের ক্ষেত্রে। তাহলে দেখো, পেরিকার্ডিয়াম যে গহ্বরটা আছে, মানে এইদিকে একটা গহ্বর থাকে, পুরো মাছটা দেখলে বোঝা যেত। পেরিকার্ডিয়াম গহ্বরের অঙ্কীয় পশ্চাৎদেশে এটা অবস্থিত। অঙ্কীয় মানে বুকের দিকে আর কি, অঙ্কীয় একটু পেছন করে পশ্চাৎদেশে অবস্থিত। এর প্রাচীরটা দেখতেছো, প্রচুর পুরু প্রাচীর, এটা পুরোটাই এর প্রাচীর। তাহলে এর প্রাচীর পুরু এবং মাংসযুক্ত। তো এই ভেন্ট্রিকলের কাজ হচ্ছে রক্তচাপ সৃষ্টি এবং ফুলকাতে রক্ত প্রেরণ হচ্ছে এর কাজ। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে অলিন্দের প্রাচীরের চাইতে নিলয়ের প্রাচীর পুরু, আবার ডান নিলয়ের চাইতে বাম নিলয়ের প্রাচীর 3 গুণ বেশি পুরু। তো এদের ক্ষেত্রে যেহেতু একটা আছে, তো এটা অ্যাট্রিয়ামের চাইতে ভেন্ট্রিকল অনেক বেশি পুরু এবং এটা হচ্ছে রক্তটাকে এমনভাবে পাম্প করবে যাতে ফুলকাতে চলে আসবে। ওকে, এবার মাথায় রাখো তোমরা যে হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই কিন্তু পরিবাহিত হচ্ছে, এখানে কোনো অক্সিজেনের বিষয় তোমরা কিন্তু খেয়াল করো নাই। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পেছন থেকে সামনের দিকে, এই পেছন থেকে এখানে এই সামনের দিকে, পেছন থেকে সামনের দিকে একমুখীভাবে কিন্তু প্রবাহিত হয় বলে এইটাকে আমরা কি বলেছিলাম? একচক্রী রক্ত প্রবাহ বলেছি, ঠিক আছে? আর চক্র বললে একচক্রী রক্ত সংবহন তন্ত্র পারা যাবে। আরেকটা তথ্য মনে রাখবা যে এই রুই মাছের হার্টের মধ্যে আমরা কিন্তু কোথাও অক্সিজেন পেলাম না। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র কি যুক্ত রক্ত বহন করছে বলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। এই জন্য রুই মাছের এই হৃৎপিণ্ডটার নাম দিয়েছি আমরা কি? ভেনাস হার্ট। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, মাথায় রাখবা, ভেনাস হার্ট বলা হচ্ছে। ওকে, প্রশ্ন আসতে পারে। লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে আমাদের আছে, দেখো এই পয়েন্টটা যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে বালবাস আর্টারিওসাস। এই যে এটা বালবাস আর্টারিওসাস। তাহলে এরপরে আমরা আরও একটাই পাচ্ছি যেটা হচ্ছে বালবাস আর্টারিওসাস। তাহলে রুই মাছের মানুষের মতো কিন্তু কোনাস আর্টারিওসাস নেই। রুই মাছের কি নাই স্যার? মানুষের মতো কোনাস আর্টারিওসাস নেই। মানুষের হার্টের মধ্যে একটা পার্ট আছে তোমার অলিন্দ এবং আমরা নিলয় যদি খেয়াল করি, এখানে একটু মানুষের মতো আমরা আঁকি, তাহলে এই জায়গায় দেখবা যে আমাদের কি পাচ্ছি, দেখো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তাহলে এখানে ট্রাইকাসপিড ভালভ, আমরা এতগুলো দিতে পারছি না। তো এখান থেকে তোমরা জানো যে একটা পালমোনারি ট্রাঙ্ক হয়ে সেটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে 2 ফুসফুসে যাচ্ছে। তো এই পালমোনারি ট্রাঙ্কের এখানেই তোমার আমাদের মানুষের একটা স্পেশাল পয়েন্ট থাকে যেটা হচ্ছে কোনাস আর্টেরিওসাস, কিন্তু রুই মাছের কিন্তু এটা নাই। আবার রুই মাছের বালবাস আর্টেরিওসাস আছে যেটা আমাদের নাই, মাথায় রাখতে হবে। তাহলে এই রুই মাছের মানুষের কোনাস আর্টারিওসাস যেটা থাকে তার পরিবর্তেই বালবাস আর্টারিওসাস থাকে। তো বালবাস আর্টারি গঠন করে, আর্টারি মানে তোমরা জানো মহাধমনী, তাহলে এর পরিবর্তেই তার অঙ্কীয় মহাধমনীর গোড়া, অঙ্কীয় মহাধমনী এটা তার গোড়াটা দেখো একটু স্ফীত হয়ে গেছে এবং কিছুটা নাশপাতি তোমরা দেখেছো, এই নাশপাতি আকৃতির একটা গঠন তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে বালবাস অ্যাওর্টা বা বালবাস আর্টারিওসাস। এর প্রাচীর কিন্তু আবার তুমি এখানে খেয়াল করে দেখো, এটা হৃৎপেশির প্রাচীর, এগুলো তো শেষ হয়ে গেল, তো এর প্রাচীরটা একটু ব্যতিক্রম। তাহলে এর প্রাচীর হৃৎপেশি থাকে না, এর প্রাচীরে কোনো হৃৎপেশি থাকে না বলে এটা হৃৎপিণ্ডের কিন্তু অংশ নয়, এটা হৃৎপিণ্ডের অংশ নয়। আর হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল এটা নিয়ন্ত্রণ করে। এটা হৃৎপিণ্ড থেকে এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা, এরপরে যে পার্টটা দেখতেছো তোমরা, এই যে এই ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচলটা এটা কি করে স্যার? নিয়ন্ত্রণ করে। তাহলে আশা করি এই পার্টটুকু তোমরা
বুঝতে পেরেছো ইনশাল্লাহ? না বুঝলে তো আমি আছি। যেহেতু তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমরা এবার পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্টটা হচ্ছে তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কি স্যার কপাটিকা থাকে? দেখো, কপাটিকা তো ডেফিনেটলি আছে, তাহলে আমরা এগুলো মুছে ফেলি। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা অনেকগুলো আছে, অনেকগুলো বলতে 3টা আর কি। আমি দেখাই দিই তোমাদেরকে কোথায় কোথায়, এবং এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো তোমরা ইজিলি পারবা, এখানে কোনো মুখস্থ বিষয় নাই। দেখো, আমি প্রথমে নাম বলতেছি, অবস্থান বলবো, এবং রক্তকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আর কাজ কী, 4টা পয়েন্টে ভাগ করতে পারবো এটাকে। তাহলে প্রথমে আমরা পাচ্ছি, দেখো এই সাইনাস, এই যে সাইনাস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে সাইনাস দেখতে পাচ্ছ তোমরা, এই সাইনাস এবং এই অ্যাট্রিয়াম, তাহলে এর মাঝখানে এই যে এটা কপাটিকা, তাহলে এটার নাম কি দিব আমরা? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এটার নাম কি দিচ্ছি বলো? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকার অবস্থান কোথায় যদি জিজ্ঞেস করে, তাহলে দেখো অবস্থান কোথায় এর অবস্থান হচ্ছে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে অবস্থান করছে। এটাতে রক্তের পথ কোথায়? দেখো, রক্তের পথটা হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে ব্লাডটা কোথায় যাবে স্যার? সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এর কাজটা কি দেখো, এই যে কপাটিকাটা দেখতেছো, এর কাজটা হচ্ছে অ্যাট্রিয়াম থেকে যাতে, এই অ্যাট্রিয়াম থেকে কোনোভাবে রক্ত আবার সাইনাস ভেনোসাস মানে বিপরীত দিকে যেতে না পারে, তাহলে অ্যাট্রিয়াম থেকে সাইনাস ভেনোসাসে রক্ত যেতে বাধা দেওয়াই হচ্ছে এর কাজ। সেকেন্ড কপাটিকাটা দেখো, এই যে এইটা সেকেন্ড কপাটিকা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কপাটিকা। তাহলে সেকেন্ড কপাটিকার নাম কি দেখো, এখান থেকে নিয়ে আসো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকার অবস্থান কোথায় দেখো? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে। এর কাজ কি? অ্যাট্রিয়াম থেকে রক্তটাকে ভেন্ট্রিকলে নিয়ে আসা, এর কাজ এই রক্তের গতিপথ হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসবে, আর কাজ হচ্ছে ভেন্ট্রিকল থেকে কোনোভাবে যাতে রক্ত আবার অ্যাট্রিয়ামে ফিরে না যায়, এই কাজটা করে রাখা। পরেরটাও তোমরা পারবা ইনশাল্লাহ, এই যে এটা। তাহলে বলো পরেরটা কি? পরেরটা হচ্ছে এখানে ভেন্ট্রিকল আছে আর এখানে হচ্ছে কি বালবাস আর্টারিওসাস আছে, তাহলে এটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে এর ফলে রক্তের গতিপথ কী হবে বলো? নিলয় থেকে বালবাস আর্টারিওসাসের দিকে গতিপথটা হবে, এবং এর কাজ কি? বালবাস আর্টারিওসাস থেকে যাতে কোনোভাবেই রক্ত আবার ভেন্ট্রিকলে ফিরে না আসে। তো এগুলো খুবই সহজ বিষয়, আমার মনে হয় না এগুলো আর তোমাদেরকে এক্সট্রা বুঝাইতে হবে। আমরা এখন এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই রক্তের যে গতিপথটা আছে সেইটা আমরা একটু বুঝতে পারি। তাহলে রুই মাছের রক্ত সংবহনের গতিপথটা আমরা একটু দেখে ফেলি, বা রক্তের গতিপথটা আমরা পরবর্তী নোটে দেখে ফেলি। রুই মাছের রক্তের গতিপথ, ঠিক আছে স্যার। আচ্ছা, রক্তের গতিপথ শুরু হয় কোথা থেকে স্যার? দেহ থেকে। হ্যাঁ, বুঝে নিও তোমরা সবাই, দেহ। তো দেহ থেকে তার যে বিক্রিয়া হয়, বিক্রিয়া, তার ফলে তার কি হয় বলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তার দেহে, এবং দেহ থেকে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখন কোথায় চলে আসবে দেখো? দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা চলে আসবে সাইনাস ভেনোসাসে। দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসবে সাইনাস ভেনোসাসে। প্রশ্ন করতে পারো যেটা কি দিয়ে আসবে? প্রশ্ন করতে পারো যে এইটা কোন বাহিকা বা কোন কপাটিকা দিয়ে এটা আসবে। তাহলে আমরা পাশে লিখে দিচ্ছি কপাটিকা বা বাহিকার নাম। এটা আসবে হচ্ছে ডাক্টাস কুভেরি। কুভেরি সাহেব হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে। ডাক্টাস কুভেরি এবং হ্যাপাটিক সাইনাসের মাধ্যমে, কিন্তু এটা কোথায় চলে আসবে স্যার? সাইনাস ভেনোসাসে চলে আসবে। আশা করি না বোঝার কিছু নাই। এবার দেখো, তাহলে সাইনাস ভেনোসাসে তার রক্তটা কিসে থাকতেছে? সাইনাস ভেনোসাসেও তার রক্ত থাকতেছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এখানে সব কার্বন ডাইঅক্সাইড, কোনো অক্সিজেন নাই, সব জায়গায় কার্বন ডাইঅক্সাইড, এটা মনে রাখবা। এবার সাইনাস ভেনোসাস থেকে রক্তটা আসবে হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ্রে। এখান থেকে আসবে অ্যাট্রিয়াম বা অলিন্দে। তাহলে এখান থেকে অ্যাট্রিয়াম বা অলিন্দে এটা কিসের মাধ্যমে আসবে বলো? এখান থেকে অ্যাট্রিয়াম বা অলিন্দে এই রক্তটা আসবে হচ্ছে কি দিয়ে? সাইনো অ্যাট্রিয়াল ভালভ দিয়ে। এটা আসবে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ভালভ।
সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা বা ভালভ, কপাটিকা দিয়ে। ভালো কথা। এর পরবর্তীতে ব্লাডটা কোথায় যাবে দেখো, এর পরবর্তীতে ব্লাড চলে যাবে হচ্ছে, এর পরবর্তীতে ব্লাড অ্যাট্রিয়াম থেকে চলে যাবে নিলয়ে, হ্যাঁ, ভেন্ট্রিকল, ছোটো করে লিখলাম আর কি, অলিন্দ লিখলেও ছোটো হয়তো, নিলয়ে চলে যাবে, নিলয়ে। আচ্ছা, নিলয়ে চলে যাবে, তাহলে এখানে কি দিয়ে চলে যাবে, এগুলো আর মুখস্থ লেখার দরকার আছে বলো? এটার নাম কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিও, আর কলম চেঞ্জ করতেছি না, সময় বেশি যাবে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলো কপাটিকা, ভেন্ট্রিকুলো কপাটিকা। আচ্ছা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলো কপাটিকা দিয়ে চলে গেল হচ্ছে নিলয়ে। এবার নিলয় থেকে রক্তটা কোথায় চলে যাবে বলো? এবার নিলয় থেকে রক্ত চলে যাবে হচ্ছে, নিলয় থেকে রক্ত চলে যাবে আমাদের বালবাস আর্টারিওসাসে, এখান থেকে চলে যাবে বালবাস আর্টারিওসাসে। তো বালবাস আর্টারিওসাসে আর একটা কিসের মাধ্যমে যাবে? কপাটিকার মাধ্যমে যাবে, যেই কপাটিকাটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এবং এই বালবাস আর্টেরিওসাস থেকে তখন চলে যাবে হচ্ছে রক্তটা ফুলকাতে, যদিও ধমনী আছে সেখানে, যাক ফুলকাতে চলে যাবে, এবং ফুলকাতে যে তখন এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের মধ্যে বিনিময় হবে, এবং পরবর্তীতে বিনিময় হওয়ার পরে পরবর্তীতে কী হবে বলো? দেহে অক্সিজেনযুক্ত রক্ত চলে যাবে। তাহলে দেহে তখন লাস্টে যে কী হচ্ছে? অক্সিজেনযুক্ত রক্ত চলে যাচ্ছে। তো এই হচ্ছে রুই মাছের রক্ত সংবহনের যে গতিপথটা আছে সেটা। তো এই গতিপথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রুই মাছের এই গতিপথের মধ্যে আমরা কপাটিকা পেয়েছি, এবং এই কপাটিকার সংখ্যা কয়টা বলো তো? এই কপাটিকার সংখ্যা হচ্ছে 3টা। তাহলে প্রথম একটা দিলাম, দেখো আমরা ঘিরে দিচ্ছি কপাটিকার নামগুলো, এটা নাম্বার 2 2টা, এবং এটা হচ্ছে নাম্বার 3 বা 3টা। এই, তাহলে আশা করি তোমরা এগুলো পারবা ইনশাল্লাহ, এটাতে কোনো সমস্যা হবে না। আমাদের লাস্ট যে বিষয়টা এখন আমরা শিখে এই ক্লাসটা শেষ করতে পারি সেটা হচ্ছে যে রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। তাহলে এখন আমরা এখানে শিখতে পারি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। আমরা শিখতে পারি হচ্ছে, ধরো এ পাশে মানুষ রাখলাম, যেহেতু আমরা রুই মাছ পড়তেছি, এখানে মানুষের হৃৎপিণ্ড, এখানে আমাদের রুহু ফিশ বা রুই মাছ। আর যদি আমরা সংক্ষেপে পড়তে চাই তাহলে আমি আরও একটা ঘর করে দিচ্ছি, যেটা হচ্ছে কি বলো? পার্থক্যের বিষয়। এই ঘরটা আমরা কি বলতে পারি? পার্থক্যের বিষয়। পার্থক্যের বিষয়, একটু বাঁকা হয়েছে তারপরেও। আচ্ছা, এখন আমরা বলি, দেখো যে প্রথমে হচ্ছে তুলনার বিষয় বা পার্থক্যের বিষয়। বিষয়টা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে প্রকোষ্ঠ। 1 নম্বর পয়েন্ট কি স্যার? প্রকোষ্ঠ। তো তোমরা নিজেরাই বলো যে রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা স্যার? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা রুই মাছের? 2টি, অলিন্দ নিলয়। মানুষের কয়টা? 4টা, 2টি অলিন্দ 2টি নিলয়। তাহলে পরের পয়েন্ট কিন্তু ওটাই আমি দিচ্ছি, 2 নম্বর পয়েন্ট, নাম্বার 2। 2 নম্বর হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংখ্যা বা অলিন্দ এবং নিলয়ের সংখ্যা। তাহলে অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংখ্যা, তাহলে ওদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল কয়টা আছে রুই মাছের? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল আছে হচ্ছে 1 1, 1 + 1, আর আমাদের আছে কত? 2 2, 2টা করে আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, আমরা 3 নাম্বার পয়েন্ট যেটা দিতে পারি সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে ধরো 3 নাম্বার পয়েন্ট দিলাম সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস। তো সাইনাস ভেনোসাস স্যার কোথায় আছে? রুই মাছের আছে, আমাদের নাই। 4 নাম্বার আমরা বলতে পারি যে অক্সিজেনযুক্ত রক্ত। 4 নাম্বার পয়েন্ট দিলাম, ধরো অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত। তো রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে না, অক্সিজেনযুক্ত রক্ত বহন করে না, আর আমাদেরটা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। 5 নাম্বার হচ্ছে, 5 নাম্বার দিলাম, ধরো একটু ছোটো করে লিখি লাস্টে, কোনাস আর্টারিওসাস। 5 নাম্বার হচ্ছে কোনাস
আর্টারিওসাস, শুনে নিবা তোমরা, আমি সংক্ষেপে ডট ডট দিয়ে দিলাম। কোনাস আর্টারিওসাস এটা কিন্তু রুই মাছের নেই, আমাদের আছে। এবং সর্বশেষ যে পয়েন্টটা দিয়ে শেষ করবো আজকের ক্লাস, সেটা হচ্ছে নাম্বার 6, 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার হচ্ছে সংবহনের ধরন। সংবহনের ধরন। তো রুই মাছের সংবহনটা কেমন স্যার? তোমরা পড়েছো একচক্রী সংবহন, আর আমাদের মানুষেরটা হচ্ছে দ্বিচক্রী সংবহন। তো এই হচ্ছে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমাদের দেখা হবে রুই মাছের ধমনীতন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।